আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দেখো, ডান পাশে দেখতে পাচ্ছ পূর্ণ কম্পন, পর্যায়কাল, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ, এই পাঁচটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে আসছে আমাদের পূর্ণ কম্পন। পূর্ণ কম্পন কাকে বলে? একটি তরঙ্গ যখন তার চলার অবস্থান থেকে 360 ডিগ্রি কোণ অর্জন করে তখন তাকে একটি পূর্ণ কম্পন বলে। একটি তরঙ্গ যখন তার চলার অবস্থান থেকে, তরঙ্গ যখন চলতে শুরু করলো, কোনো একটা অবস্থান থেকে চলতে শুরু করলো এবং এটি যখন এই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে বা অর্জন করবে বা পূর্ণ করবে তখন তাকে কি বলবো? আমরা একটা পূর্ণকম্পন বলবো। দেখো, আমরা একটি উদাহরণের মাধ্যমে, অনুপ্রস্থ তরঙ্গের একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। দেখো, মনে করো এই অবস্থান থেকে একটি কণা চলতে শুরু করলো। কিভাবে চললো? দেখো, এই অবস্থানে এসে শেষ হলো। তাহলে এ থেকে বি হয়ে সি অবস্থানে এসে কি হলো? এই পর্যন্ত এসে শেষ হলো, ধরে নিলাম আমরা। তাহলে কি হলো? দেখো, প্রথমে কি হলো? এ থেকে বি পর্যন্ত আসলো। তাহলে এ থেকে বি পর্যন্ত যে আসলো, এতে কি একটি পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে? নিশ্চয়ই নয়, একটি পূর্ণকম্পন সম্পন্ন হয়নি। কি জন্য হয়নি? দেখো, একটা পূর্ণকম্পন সম্পন্ন হতে কত 360 ডিগ্রি কোণ উৎপন্ন হতে হবে। তাহলে কি হতে হবে? এখান থেকে এই পর্যন্ত যে গেল, যাওয়ার পর এটি হলো কি পজিটিভ হাফ সাইকেল বা ধনাত্মক অর্ধচক্র। এরপরে কি করতে হবে? ঋণাত্মক অর্ধচক্র যেতে হবে। যাওয়ার পরে যে যে জিনিসটা পাবো সেটি হবে আমাদের একটি পূর্ণ কম্পন। দেখো, তাহলে এখন প্রশ্ন হতে পারে যে 360 ডিগ্রি কোণ কিভাবে উৎপন্ন হলো। ধরে নাও এই যে বিসি অংশটাকে আমরা যদি এখানে নেই, তাহলে কি হয়? এভাবে এরকম একটা চিহ্ন পাবো। তো এটাকে আমরা যদি এখানে স্থাপন করি তাহলে কি একটা বৃত্তের মতো পাবো আমরা। তো আমরা কি জানি? বৃত্ত তার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এজন্য এই এ থেকে সি পর্যন্ত কি হলো? একটি পূর্ণ কম্পন হলো, অর্থাৎ 360 ডিগ্রি কোণ অর্জন করেছে বা পূর্ণ করেছে। তাহলে পূর্ণ কম্পন সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছে। এরপর চলো পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল বা টাইম পিরিয়ড। দেখো, পর্যায়কাল, টাইম পিরিয়ড। পর্যায়কাল হলো কোনো একটা তরঙ্গস্থিত কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেটি হলো পর্যায়কাল। একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগবে সেটি হলো পর্যায়কাল। দেখো, একটি কণা এ অবস্থান থেকে চলতে শুরু করলো এবং এটি এভাবে সি অবস্থানে আসলো। তাহলে এই সি অবস্থানে আসতে তার একটা সময় লেগেছে। এখানে কি একটি পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে। কিভাবে? এখান থেকে পজিটিভ হাফ সাইকেল গেল, তারপরে আবার নেগেটিভ হাফ সাইকেল গেল, অর্থাৎ তার 360 ডিগ্রি অর্জন করেছে। কোনটা কত? 360 ডিগ্রি অর্জন করেছে, অর্থাৎ একটি কম্পন সম্পন্ন হয়েছে। এখন একটি কম্পন সম্পন্ন হতে তার একটা সময় লেগেছে। এই যতটুকু সময় লাগে সেটি হলো পর্যায়কাল, অর্থাৎ একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যতটুকু সময় লাগে সেটি হলো পর্যায়কাল। পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এর একক হলো এস। যেহেতু এটি একটি কাল, পর্যায়কাল বা সময়, যার কারণে একক হলো কি এস বা সেকেন্ড। এরপরে আমরা চলে আসি কম্পাঙ্ক। আচ্ছা, এখান থেকে পর্যায়কালের আমরা একটা সম্পর্ক বের করে নিই। দেখো, মনে করো যে এনটি কম্পন সম্পন্ন হতে কোনো একটা তরঙ্গস্থিত কণার টি সময় লাগে।
এনটি কম্পন সম্পন্ন হতে টি সময় লাগে। এরকম এন হলো একটি সংখ্যা, এন হলো যে কোনো সংখ্যা, 5, 10, 15 যেটাই যে কোনো সংখ্যা হতে পারে, আর টি হলো যে কোনো সময়। তাহলে এনটি কম্পন সম্পন্ন হতে এনটি কম্পন সম্পন্ন হয় টি সময়ে। এখন এই এন এর মান 5 হতে পারে, 10 হতে পারে, 1000 হতে পারে, টি এর মান যে কোনো সময়ই হতে পারে। সুতরাং একটি কম্পন সম্পন্ন হয় টি বাই এন সময়। এখন আমরা পর্যায়কালের সংজ্ঞা থেকে কি বলেছি? পর্যায়কাল হলো একটি কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেটি হলো পর্যায়কাল। তাহলে আমরা এই টি সমান কি লিখতে পারি? টি ইকুয়াল টু টি বাই এন। এটি হলো আমাদের পর্যায়কাল। আচ্ছা, এরপরে আমরা চলে আসি কম্পাঙ্কে। এই সমীকরণটা আমি এখানে লিখে রাখি, এটা আমাদের একটু পরে আবার পর্যায়কাল এবং কম্পাঙ্কের ভিতরে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা প্রয়োজন হবে। তো আমি পাশে লিখে রাখছি টি বাই এন। এরপরে দেখো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কোনো একটি তরঙ্গস্থিত কণা প্রতি সেকেন্ডে বা একক সময়ে যতটি কম্পন সম্পন্ন করে সেটি হলো কম্পাঙ্ক। কোনো একটি তরঙ্গস্থিত কণা প্রতি সেকেন্ডে বা একক সময়ে যতগুলো কম্পন সম্পন্ন করে সেটি হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করা হয়, ফ্রিকোয়েন্সি, এজন্য এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ধরে নিলাম টি সময়ে সম্পন্ন করে এনটি কম্পন। সুতরাং একক সময়ে সম্পন্ন করে এন বাই টি কম্পন, অর্থাৎ টি সময় সম্পন্ন করে কয়টি? এনটি কম্পন। তাহলে একক সময়ে কতটা করলো? এন বাই টি কম্পন। তাহলে এটাকে আমরা কি বলবো? একক সময়ে যে কম্পন সম্পন্ন করে সেটাকে আমরা বলি কি? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক এফ সমান আমরা কি লিখতে পারবো? এফ ইকুয়াল টু এন বাই টি। দেখো এখন এই এফ ইকুয়াল টু কি পেলাম? এন বাই টি, আর এখানে একটা টি ইকুয়াল টু টি বাই এন, দুইটা সমীকরণ নিলাম আমরা। নেওয়ার পরে আমরা এখন এই পর্যায়কাল এবং কম্পাঙ্কের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করব। দেখো কি হয়। এখান থেকে আমরা টি এর মানটা বের করে রাখি। দেখো এই সমীকরণ থেকে টি এর মানটা যদি বের করি তাহলে কি হয়? টি ইকুয়াল টু এন বাই এফ। এখন টি ইকুয়াল টু এন বাই এফ, দেখো এখানে টি আছে, তাহলে আমরা কি করব? এই যে টি এর মানটা এই সমীকরণে বসিয়ে দিই। তাহলে কি হয়? টি ইকুয়াল টু এন বাই এফ বাই এন ইকুয়াল টু এন বাই এফ ইন্টু 1 বাই এন। এন এন কেটে গেল, তাহলে কি হলো? 1 বাই এফ। তাহলে আমরা কি পেলাম? সুতরাং টি ইকুয়াল টু কি হয়? 1 বাই এফ। এটি আমাদের একটা সমীকরণ। এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গেলে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। এরপরে চলে আসছি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হলো কোনো একটি কম্পন, পূর্ণ কম্পন সম্পন্ন হতে যতটুকু, কোনো একটি কণা একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটি হলো তরঙ্গ দৈর্ঘ্য। দেখো তরঙ্গ দৈর্ঘ্য এই অবস্থান থেকে একটা কণা চলতে শুরু করলো, চলে এভাবে করে মনে করো বি অবস্থানে আসলো, এ থেকে বি অবস্থানে আসলো।
তাহলে এখানে কি একটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে দূরত্ব যদি অতিক্রম করে যতটুকু, এই যে এখানে কি একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে, অর্থাৎ দেখো এই পজিটিভ হাফ সাইকেল এরপরে আবার নেগেটিভ হাফ সাইকেল পূর্ণ করেছে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ অর্জন করেছে, যার কারণে এটি কি হবে, একটি পূর্ণ কম্পন। এখন এই একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে একটা কণা যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটি হলো কি তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটি হলো তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এটি একটি দৈর্ঘ্য তাহলে এর একক কি হবে, একক হলো মিটার, একক হলো কি মিটার। মাত্রা কি হবে, মাত্রা, যেহেতু এটা দৈর্ঘ্য লেন্থ তাহলে মাত্রা হবে এল। তো আমরা তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে জানলাম। আচ্ছা আর একটু দেখি আমরা, এখানে দেখো এখান থেকে আমরা একটা, দেখো এখান থেকে এটা হলো কি পজিটিভ হাফ সাইকেল আর এটুকু হলো কি নেগেটিভ হাফ সাইকেল। তো এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটি কি টোটাল যে তরঙ্গ দৈর্ঘ্য তার অর্ধেক, তাহলে অর্ধেক যদি হয় এই দূরত্বটুকু কি হবে ল্যামডা বাই 2, আর এই পাশের এই দূরত্বটুকু কি হবে, এটা হবে কি ল্যামডা বাই 2, আবার এই দূরত্ব দুইটাকে যোগ করলে কি আমরা আবার তরঙ্গ দৈর্ঘ্যটাই পাবো। এখন এখান থেকে এই যে অ্যামপ্লিটিউড বা বিস্তার থেকে আমরা যদি এভাবে করি, একটা ভাগ করে নিই আর এখান থেকে যদি একটা ভাগ করে নিই, তাহলে কয়টা ভাগ হলো দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা ভাগ হলো, চারটা ভাগ হলো। তো এই চারটা ভাগ হলে এই অংশটাকে কি বলবো আমরা, এখান থেকে এই পর্যন্ত এটা কি হবে ল্যামডা বাই 4, এটা হবে কি ল্যামডা বাই 4। আশা করি তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে তোমাদের একটা স্পষ্ট ধারণা চলে এসেছে। এখন আমরা করব তরঙ্গ বেগ। আমরা ইতিপূর্বে বেগ সম্বন্ধে দ্বিতীয় অধ্যায়ে জেনেছি। বেগ কাকে বলে, সরণের হারকে বেগ বলে, অথবা একটা নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে তরঙ্গ বেগ হলো কি, তরঙ্গ যখন কোনো একটা নির্দিষ্ট দিকে তার অবস্থানের পরিবর্তনের হার ঘটে, অর্থাৎ তরঙ্গ যখন একটা নির্দিষ্ট দিকে কোনো একটা তরঙ্গের অবস্থানের পরিবর্তনের হারকে তরঙ্গ বেগ বলে। যেমন তরঙ্গ বেগ এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু বেগ এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে, ভি দ্বারা প্রকাশ করা হয়, তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো টি সময়ে পর্যায়কাল কি টি, তাহলে টি সময়ে কোনো একটা কণা কতটুকু দূরত্ব অতিক্রম করে, পর্যায়কাল টি সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু ততটুকু। একটু খেয়াল করো, এখানে এটা হলো কি একটি পূর্ণ কম্পন, তাহলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় সেটি হলো টাইম পিরিয়ড টি, এবং অতিক্রান্ত দূরত্বটা হলো কি ল্যামডা। তাহলে এই টি সময়ে বড় হাতের টি অর্থাৎ পর্যায়কাল টি সময় অতিক্রম করে কতটুকু দূরত্ব, টি সময় অতিক্রম করে ল্যামডা দূরত্ব। টি সময় অতিক্রান্ত দূরত্ব হলো টি সময়ে অতিক্রম করে ল্যামডা দূরত্ব। সুতরাং একক সময় বা 1 সেকেন্ডে অতিক্রম করে ল্যামডা বাই টি দূরত্ব। এখন দেখো আরেকটা জিনিস আমরা কি জানি, যে টি সময়ে একটি কণা কয়টি কম্পন সম্পন্ন করে, পর্যায়কাল যে টি বড় হাতের টি সময়ে এটি কয়টি কম্পন সম্পন্ন করে, কয়টি কম্পন সম্পন্ন করে, একটি কম্পন সম্পন্ন করে। এখন দেখো এখানে দেখো একক সময়ে অতিক্রম করে কি ল্যামডা বাই টি দূরত্ব, একটা নির্দিষ্ট দিকে একক সময় ল্যামডা বাই টি দূরত্ব অতিক্রম করে, তাহলে এটাকে আমরা বলতে পারি বেগ ভি ইকুয়াল টু কি ল্যামডা বাই টি। এটা আমরা একটা ইকুয়েশন ধরে নিলাম। এখন দেখো
সময়ে বড় হাতের টি, খেয়াল করবা টি সময়ে কয়টি কম্পন সম্পন্ন করে? যেহেতু এটি পর্যায়কাল, টি সময়ে কয়টি কম্পন সম্পন্ন করবে? একটি কম্পন। তাহলে টি সময়ে সম্পন্ন করে একটি কম্পন। সুতরাং একক সময়ে সম্পন্ন করে কয়টা একক সময়ে সম্পন্ন করে কয়টি কম্পন? 1/t কম্পন। তো ইতিপূর্বে আমরা একটা ইকুয়েশন প্রমাণ করেছিলাম, F = 1/t, এটা আমরা করেছিলাম। তো এখন এই যে 1/t এর 1/t এর পরিবর্তে আমরা এখানে কি বসাতে পারি? f বসাতে পারি। এটাকে যদি আমরা এভাবে লিখি v * 1/t লিখতে পারি কিন্তু। তো এখন এই 1/t এর পরিবর্তে ল্যামডা * 1/t। তো এখন 1/t এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? 1/t এর পরিবর্তে আমরা f বসাতে পারি। তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? দেখো, আমার ল্যামডা থাকলো, এরপরে 1/t এর পরিবর্তে আমরা কি বসাবো? f বসাবো। তাহলে কি হয়, সমীকরণটা কি হয় দেখো, v = f ল্যামডা। v = কি? f ল্যামডা। এখানে দেখো, এটি হলো গতির আরেকটা সমীকরণ, বেগের একটা সমীকরণ। কোন একটা তরঙ্গস্থিত কণার কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে আমরা কি করতে পারবো? সেখান থেকে কণাটির বেগ বের করতে পারবো বা বেগ নির্ণয় করতে পারবো। দেখো, কম্পাঙ্ক সম্বন্ধে আরেকটু আলোচনা করি। কম্পাঙ্ক কি বলেছিলাম? 1 সেকেন্ডে একটি তরঙ্গস্থিত কণা 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে সেটি হলো কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে। তাহলে আমরা ধরে নিলাম t সময়ে কম্পন দেয় nt। সুতরাং একক সময় কম্পন দেয় n/t। এখন দেখো, এখান থেকে আমরা কি করব? এটার একক বের করব এবং এর একক হলো, কম্পাঙ্কের একক হলো হার্টজ। হার্টজের সংখ্যাটা আমরা এখান থেকে শিখে ফেলবো, যে 1 হার্টজ বলতে কি বোঝায়, 10 হার্টজ বলতে কি বোঝায়, 15 হার্টজ বলতে কি বোঝায়। এই সংখ্যাটা আমরা খুব সহজে এখান থেকে বলতে পারবো। দেখো কিভাবে। তাহলে এই একক সময়ে যে কম্পন দেয় সেটাকে আমরা বলি কি? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? f দ্বারা প্রকাশ করি। f = কি? n/t। এখন n কি? n হলো সংখ্যা, কম্পনের সংখ্যা। সংখ্যার কোনো কি মাত্রা নেই বা একক নেই, মাত্রাও নেই, এককও নেই। তাহলে এটার একক কি হবে? 1/সময়, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এই হলো কি? 1/সেকেন্ড। এটা হলো কি? 1/সেকেন্ড। এটাকে কি বলা হয়? হার্টজ বলা হয়। এটাকে কি বলে? হার্টজ বলে। এটি হলো কম্পাঙ্কের একক। এখন তোমাকে প্রশ্ন করা হলো 10 হার্টজ বলতে কি বুঝো? 10 হার্টজ বলতে কি বুঝো? তাহলে কিভাবে লিখবো আমরা? উত্তরটা কিভাবে লিখবো? খুব সহজে আমরা এখান থেকে এই প্রশ্নটার উত্তর দিতে পারি। কিভাবে দেখো, এখানে দেখো 1 হার্টজ, এটা কত হয়েছে? 1 হার্টজ। কিভাবে আমরা দিব? যে তরঙ্গস্থিত একটি কণা যদি 1 সেকেন্ডে একটি কম্পন সম্পন্ন করে। 1 সেকেন্ডে কয়টা কম্পন হয়েছে? একটি কম্পন। তাহলে তরঙ্গস্থিত একটি কণা যদি 1 সেকেন্ডে একটি কম্পন সম্পন্ন করে, তাহলে তার হলো 1 হার্টজ। সেটি হলো কি? 1 হার্টজ। এখন যদি বলে 10 হার্টজ, 10 হার্টজ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 10/সেকেন্ড। দেখো, এখন এই পার সেকেন্ড হলো কি? 1 সেকেন্ডে।
এটা কিন্তু ঋণাত্মক নয়, অর্থাৎ এটি দ্বারা বোঝায় পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে। এখন দেখো এই এক সেকেন্ডে কয়টি কম্পন সম্পন্ন হয়েছে? তরঙ্গস্থিত একটি কণা যদি 1 সেকেন্ডে 10টি কম্পন সম্পন্ন করে তাহলে সেটি হবে কি 10 হার্টজ। তরঙ্গস্থিত একটি কণা 1 সেকেন্ডে যদি কয়টি কম্পন সম্পন্ন করে, এটা হলো কম্পনের সংখ্যা, কয়টি কম্পন সম্পন্ন করেছে? 10টি। তাহলে যদি 10টি কম্পন সম্পন্ন করে তাহলে আমরা তাকে কি বলবো? 10 হার্টজ। এভাবে যে কোনো যত হার্টজই বলুক তুমি সেটা কি উত্তর এভাবে লিখে দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।